খুন হয়েছে, মোটেও কাম্য নয়। আমরা ব্যথিত, যাকে খুন করেছে তার পরিবারকে আমরা সমবেদনা জানিয়েছি, আজকেও জানাচ্ছি। যে বা যারা খুন করেছে, যারা ওর সাথে যুক্ত আছে, প্রত্যেকে সর্বোচ্চ শাস্তি পাক, এটাও আমরা দাবি তুলছি। কিন্তু একটু লক্ষ্য করেছেন, তৃণমূলকে খুন করে দিল। কারণ কি? ওখানেও দেখবেন হয়তো ভাগ বটরার লড়াই হচ্ছে। এই ভাইটা হয়তো ওই অন্যায় কাজের সাথে যুক্ত হতে চাইছিল না, কাটমানি নেব না, এইসব হয়তো অন্যায় করতে দেবো না হয়তো বলেছিল, ওকে বললো তুই দুনিয়া থেকেই চলে যা। তো এখন যারা অন্যায় করছে, শুধু এতটুকু আমি বলতে চাই, তকটা কিন্তু একদিন পালট হবে। যে আজকে নিচে আছে, কালকে সে উপরে উঠবে। যে আজকে উপরে আছে, সে আগামীকাল নিচে নামবে, এটা স্বাভাবিক নিয়মে। কিন্তু নিচে থেকে কেমন ভাবে থাকবে তার কথা একটু মাথায় রাখা দরকার আপনাদের। এখন যে আচরণ করবেন, আগামী দিনে যখন আপনি ক্ষমতাচ্যুত হবেন, এখন আপনি প্রধান আছেন, আগামী বারে হয়তো আপনার দলই আপনাকে আর প্রদান করবে না। সেই সময়ের কথা ভেবে এখন মানুষের সাথে সেইভাবে মিশুন। আমি শুধু এই বাবুর মহলের কথা বলছি না, সমস্ত এলাকার কথা বলছি। আমাদের ওই অঞ্চলটার নাম কি ছিল যেটা বলছিলে? তোমার কোন অঞ্চল? দক্ষিণ গাজীপুর। সমস্ত এলাকার কথা বলছি। আজকে ক্ষমতা আছে বলে মানুষের সাথে পশুর মতো আচরণ হচ্ছে, কালকে কিন্তু আপনার ক্ষমতা নাও থাকতে পারে। ভাই আপনারা বলুন, ক্ষমতা কি চিরস্থায়ী? পশ্চিম বাংলায় প্রায় 25 বছর কংগ্রেস শাসন করেছিল, সরকার বদলেছে। তারপরে বামেরা আসলো, 34 বছর শাসন করলো, সরকার বদলেছে। এখন 14 বছরে চলছে তৃণমূল। আপনি দেশের পরিপ্রেক্ষিতে দেখুন, প্রায় 60 বছরের বেশি কংগ্রেস শাসন করেছে, সরকার বদলেছে। এখন প্রায় 11-12 বছর বিজেপি শাসন করছে। তাহলে ক্রমশ কিন্তু হবেই, পরিবর্তন হবেই। কেউ চিরজীবনের জন্য থাকতে পারে না, কিন্তু যার ক্ষমতা যখন থাকবে না, তখন কি অবস্থা হবে সেটা ভেবে এখন চলা দরকার। এখন মনে হচ্ছে বাঘের পিঠে চেপে আছেন, খুব মজা লাগছে, ভালো চেপে থাকুন। এখন পুলিশ আপনাকে ভাবছেন প্রোটেক্ট করছে, যা অন্যায় করছে, গুন্ডামি মাস্তানি সমাজ বিরোধী কাজ করছেন, ভাবছেন এখন কেউ কিছু করতে পারবে না। আগামী দিনে হয়তো আপনার দলের লোকেরা আপনার নামে অনাস্থা রেখে আপনাকে প্রধানের পদ থেকে সরিয়ে দিতে পারে। এরকম হচ্ছে না? তখন কি হবে? সেই দিনের কথা ভেবে চলবে। তাই অনুরোধ এটাই, যার যেটা অধিকার তাকে সেটা বুঝিয়ে দেওয়া হোক। আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে, বাইরের মাইকগুলো অফ করে দিয়েছো, ওদিকের মাইকগুলো অফ করতাম। একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে আমি বক্তব্য শেষ করব। কি বিষয়? এখন ওয়াকফ নিয়ে খুব চর্চা হচ্ছে, আপনারা জানেন তো? হ্যাঁ, আচ্ছা, এই বক্সের আওয়াজটা শুনতে পাচ্ছেন ভাই? ঠিক আছে। ওয়াকফ নিয়ে খুব চর্চা হচ্ছে। রাজ্য সরকার বলছে ওয়াকফ হাত দিতে দেব না, ওয়াকফের জন্য নাকি জীবন দিয়ে দেবে। আবার কেন্দ্র সরকার বলছে আমি ওয়াকফ নিয়ে নেব। অ্যাকচুয়াল ব্যাপারটা কি? সহজ ভাষায় যদি বলি বুঝতে পারবেন। এতদিন রাজ্য সরকার ওয়াকফকে লুটে খেয়েছে, ওয়াকফ থেকে মধু যা আছে সব নিংড়ে নিয়েছে, অবশিষ্ট যত অল্প কিছু যেটা বেঁচে আছে কেন্দ্র সরকার নিতে চাইছে। এটা হচ্ছে মুদ্রা কথা। এবার কিভাবে নেবে, কাদেরকে উত্তেজিত করে নেবে, এই জন্য বিজেপি তার মতো প্রোপাগান্ডা চালাচ্ছে। বেশ কটা কোশ্চেন মানে মার্কেটে ঘুরছে, তার মধ্যে প্রথম কোশ্চেন হচ্ছে বা প্রথম জিজ্ঞাসা হচ্ছে বা ভুল মেসেজ হচ্ছে প্রথম, সেটা নাকি ওয়াকফ বোর্ড যেখানে তার বোর্ড লাগিয়ে দেবে সেটাই নাকি ওয়াকফ হয়ে যাবে। এটা বলে আমাদের সমাজে আমরা যারা দীর্ঘদিন হিন্দু মুসলিম ঐক্যের সাথে বসবাস করে আসছি, আমরা একসাথে সম্প্রীতির বাংলাতে, সম্প্রীতির ভারতে বসবাস করে আসছি, স্বাভাবিকভাবেই তাদের মধ্যে আমাদের মধ্যে একটা মতনৈক্য তৈরি করার চেষ্টা হচ্ছে। কি বলছে, এই মাঠে যদি ওয়াকফ বোর্ড এসে বলে এটা ওয়াকফের, তো ওয়াকফ হয়ে যাবে। কারো বাড়িতে দাঁড়িয়ে যদি বলে এটা ওয়াকফ বোর্ডের জায়গা, বলছে নাকি ওয়াকফ হয়ে যাবে। এই ধরনের একটা মিথ্যা কথা ছড়ানো হচ্ছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, সম্পূর্ণটা মিথ্যা কথা। ওয়াকফ বোর্ডের নিজস্ব কোনো ক্ষমতা নাই এখানে এসে বলবে এটা ওয়াকফের জায়গা।
আমার সাথে যদি কেউ চ্যালেঞ্জ করতে চায়, আমার সাথে কেউ যদি ডিবেটে বসতে চায়, আমি তার সাথে বসতে রাজি আছি, এই বিষয়টা আমাকে কেউ যদি প্রমাণ করাতে পারে। সম্পূর্ণ মিথ্যা ভাবে এটা বলা হচ্ছে ওয়াকফ বোর্ড নাকি যেখানে গিয়ে ঝান্ডা তার লাগিয়ে দেবে সেটা ওয়াকফের হয়ে যাবে। এই ক্ষমতা ওয়াকফ বোর্ডের নাই। ওয়াকফটা তাহলে কিভাবে হবে? আপনি একটা 5 বিঘে জায়গা কিনেছেন, আপনি মনে করছেন আমার এই 5 বিঘে জায়গাটা ওয়াকফ দুরকম ভাবে হয়, একটা সরাসরি আল্লাহর নামে ওয়াকফ লিল্লাহ হয়ে যায় আল্লাহর নামে, আর একটা ওয়াকফে আওলাদ, অর্থাৎ বংশ পরম্পরায় এই জায়গা থেকে যেটা আসবে সেটা ভোগ করবে। কেন? দুটো বিষয়। ওয়াকফে লিল্লাহটা আমি ছেড়ে দিচ্ছি, ওয়াকফে আওলাদটা আরো সহজ হয়ে যাবে। কেমন ভাবে হয়? আপনি দেখলেন যে আপনি 5 বিঘা জমি কিনেছেন, বা আপনার 5 বিঘা জমি আছে, আপনার ছেলে পুলেগুলো একটু অলস হতে পারে, ধরে নিচ্ছি যে বেটারদেরকে যদি আমি দিয়ে যাই জমিটা সরাসরি, ও কিন্তু আমার মৃত্যুর পরে বিক্রি করে খেয়ে ফেলবে, আমার নাতি পুতাদের কথাই আর ভাববে না। সেজন্য কি হয়, আপনি ওয়াকফ বোর্ডকে বললেন যে এই 5 বিঘা জমিটা আমি অফ করব আমার ছেলেদের নামে। ওয়াকফ বোর্ডকে আপনি জানালেন, ওয়াকফ বোর্ড তারপরে কি করবে? সার্ভে কমিশনারকে দিয়ে কমিশন করবে। ওয়াকফ বোর্ড নিজেও কমিশন করতে পারে না, এই অধিকারটা নাই ওয়াকফ বোর্ডের, যে নিজে এসে ফেতে ফেলবে, ওর ক্ষমতাটা ওয়াকফ বোর্ডের নাই। তাহলে কে ফেতে ফেলবে? সার্ভে কমিশনারের পক্ষ থেকে, কমিশনার আর জয়েন্ট কমিশনার এটা সার্ভে করবে। ওই 5 বিঘা জমিটা দেখবে ঠিকঠাক আছে কিনা নাই। যদি দেখে না 5 বিঘা জমিটা ঠিক আছে, সার্ভে করে রিপোর্ট দেবে কাকে? ওয়াকফ বোর্ডকে। না, ওই 5 বিঘা জমিটার মালিক ওই লোকটা সত্যিকারের, ও এবার এটা ওয়াকফ করতে চাইছে। তারপরে ওয়াকফ বোর্ড উনাকে ডেকে একটা এনরোলমেন্ট নাম্বার দেবে, নাও তোমার এটা ইসি নাম্বার, তোমার এই সম্পত্তি আমরা রক্ষণাবেক্ষণ করব। ওয়াকফ বোর্ড কি করবে? রক্ষণাবেক্ষণ করবে। ওই জমিটা ঠিকঠাক আছে কি না নাই, মাটি তুলে ছেলে বিক্রি করে দিচ্ছে কি করছে না, এইগুলো দেখবে। যা চাষবাস করবে ছেলে করবে, কিন্তু চাষবাস করে যে টাকা আসবে তার 7% ওয়াকফ বোর্ডকে দিতে হবে, কারণ ওয়াকফ বোর্ড নজর রাখছে বলে। এবার বলুন, এটা হচ্ছে আইন। এখানে ওয়াকফ বোর্ড যেখানে ঝান্ডা কেটে দেবে সেটা ওয়াকফের হয়ে যাবে? হয়ে যাবে কি? ওয়াকফ বোর্ডের ক্ষমতা আছে, কিন্তু এটা মিথ্যাচার করছে। মানুষের মধ্যে, হিন্দু মুসলমানের মধ্যে একটা বিভেদ লাগানোর চেষ্টা হচ্ছে। কি বলছে? মন্দিরের জায়গাতে এসে মেরে দিলে নাকি ওয়াকফ হয়ে যাবে, যে যার মতো করে বুঝাচ্ছে। এগুলো সম্পূর্ণ মিথ্যাচার, এর কোনো প্রভিশন নাই। তাহলে একটা জিনিস ক্লিয়ার হয়েছে। দ্বিতীয় যেটা একটা ভুল বার্তা দিতে চাইছে যে পশ্চিম ভারতবর্ষে হিন্দুদের জন্য কোনো বোর্ড নাই, ওয়াকফ বোর্ড কেন থাকবে? এটা সম্পূর্ণ মিথ্যে কথা বলছে। 1800 সালের দিকের কথা বলছি, হিন্দু রিলিজিয়াস এন্ডাওমেন্ট নামে বোর্ড তৈরি হচ্ছে। হিন্দু সমাজের পূর্বপুরুষেরা বিভিন্ন মন্দিরের নামে, যেমন কাশী বৈশ্বনাথ মন্দির আছে, আরো যে সমস্ত বড় বড় মন্দিরগুলো আছে, কালীঘাটের মন্দির আছে, আপনার দেগঙ্গাতে কচুয়া ধাম আছে, যত মন্দির, তারকেশ্বরে যে মন্দির আছে, সমস্ত মন্দির পরিচালনার জন্য বোর্ড আছে। ঠিকই যেমন ওয়াকফ বোর্ড, ওয়াকফের সম্পত্তি পরিচালনার জন্য ওয়াকফ বোর্ড আছে, বিভিন্ন ধর্মের ধর্মস্থান থেকে শুরু করে ধর্মীয় সম্পত্তিগুলোকে রক্ষণাবেক্ষণ করার জন্য বোর্ড আছে। কিন্তু আমাদের মধ্যে শুধু এটা মিথ্যাচার ঢুকিয়ে দিয়ে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ লাগিয়ে রাখতে হবে, এর বেশি এরা কিছু করবে না। আর এই সম্পত্তিটাকে ওরা লুটবে, এটা ওদের টার্গেট। গরিব হিন্দুদের লাভে আসবে না, এটা লুটে আদানি আম্বানিদেরকে দেবে, এটা মাথায় রাখবেন। এখানে অনেক কথা বলা হচ্ছে, অনেক কথা বলছে কেন্দ্রের সরকার, সবকা সাথ সবকা বিকাশ বলছে। ঘোড়ার ডিম না মুসলমানদের সাথ দিচ্ছে না হিন্দুদের সাথ দিচ্ছে, সাথ দিচ্ছে কাদের? আদানি আম্বানি পুঁজিপতিদের। আর বিকাশ কাদের হচ্ছে? ওই আদানি আম্বানি পুঁজিপতিরা হচ্ছে, না আপনার পাড়ার গরিব হিন্দু হচ্ছে, না আপনার এলাকার গরিব মুসলমান হচ্ছে। তার প্রমাণ আমি দেবো। কলকাতা রাজপথে দেখুন, আপনার 26,000 চাকরির মামলা চলছে, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে চলে গিয়েছে, প্রায় 1300 দিন ধরে ধর্নায় বসে আছে।
ওখানে আমার হিন্দু ভাইরাও তো বসে আছে। কেন্দ্রের বিজেপি সরকার তো হিন্দুদেরকে বাঁচাতে এসছে, তাই ওদের হয়ে অন্তত যদি কেজরিওয়াল থেকে শুরু করে অনেক মুখ্যমন্ত্রীকে অন্যায়ের জন্য জেলে গেল, আর আমাদের কালীঘাটের কাকুকে এখনো পর্যন্ত ঠিকঠাক করে অ্যারেস্ট করতে পারছে না কেন? বুঝতে হবে, এরা যতই চিৎকার করুক না কেন, এরা পুঁজিপতিরা এক জায়গায় আছে, গ্রামের গরিব রাম রহিম এদের মধ্যে শুধু লড়িয়ে দিতে চাইছে। গরিবরা হেমন্ত আর বক্কারের মধ্যে লাগিয়ে দাও, গরিব ফতেমার আর দুর্গার মধ্যে লাগিয়ে দাও, গ্রামেরা মারামারি করে মরবে, আর ওপরে সব বেটারা এসি রুমে বসে একসাথে চা খাবে। আমার বলার কারণ হচ্ছে এটাই যে ওয়াকাফ নিয়ে মিথ্যাচার করা হচ্ছে, ওয়াকাফ নিয়ে ভুল খবর সমাজে ছড়িয়ে কি করছে, হিন্দু মুসলমানের মধ্যে দূরত্ব তৈরি করার চেষ্টা করছে। আর কিছু সংখ্যক মুসলিম সংগঠনে এই সময় মরা গাঙে কি হয়, জুয়ার এসেছে, মরা গাঙে জুয়ার এসেছে, ওয়াকাফ মুসলমানদের কেড়ে নেবে, চলো কলকাতায়, ভালো কথা। কেন্দ্র সরকারের বিরুদ্ধে বলছে, ভালো কথা, কিন্তু একবারের জন্য বলছে না এটা তো এখনো আইন হয়নি। অলরেডি যে আইনটা আছে সেই আইনের মাধ্যমে কলকাতার পার্ক স্ট্রিটে, আমি অনেক জায়গা আছে, একটা জায়গার কথা বলছি, 12 কাঠা 3-6টার মতো জায়গা আছে যেখানে 1 কাঠার দাম 3 থেকে 5 কোটি টাকা। ওই 12 কাঠা জায়গাটা উদ্ধার করে মুসলমানদের মধ্যে খরচ করুক টাকাটা, এটা বলতে শুনবেন না, এরা বলবে না। চাঁদনি চকে যেখানে 1 স্কয়ার ফিট কমার্শিয়াল ল্যান্ড ভাড়াই হচ্ছে আপনার 10,000 টাকা কম করে, সেখানে প্রায় 1000 স্কয়ার ফিটের উপরে জায়গা কেন ওয়াকফ বোর্ড 6 থেকে 7 টাকা স্কয়ার ফিটে ভাড়া দিল, এর জবাব চাইবে না। এরা কলকাতায় গিয়ে কেন্দ্র সরকারের বিরুদ্ধে বলছে, গালি দিচ্ছে, আরো বেশি বলতে হবে, কিন্তু সাথে সাথে এই প্রশ্নটা তুলছে না, পশ্চিম বাংলায় 75,000 বিঘা ওয়াকফ সম্পত্তি এখনো উদ্ধার করতে পারলো না কেন মমতা ব্যানার্জি? ক্ষমতায় আসার আগে বলেছিল, আমাকে ক্ষমতায় নিয়ে আসো মুসলমানরা, আমাকে ভোট দাও, আমি ক্ষমতায় আসলে আমি ওয়াকফ সম্পত্তি উদ্ধার করব। এখনো কেন উদ্ধার হচ্ছে না, এই প্রশ্ন এরা করবে না। এগুলোকে খোঁজ নিয়ে দেখুন, হয়তো এদের পেছনে মমতা ব্যানার্জি দলের টাকা দিয়েছে, যা তোরা কলকাতায় গিয়ে হই হই কর। গত কয়েকদিন আগে একটা প্রোগ্রাম হচ্ছিল, ওই প্রোগ্রামে আমি বক্তব্য শুনছিলাম আর মনে মনে বলছিলাম, এই তৃণমূলের পার্টির প্রোগ্রাম হচ্ছে না, এটা কোনো মুসলমানদের অধিকারের কথা বলা হচ্ছে, এই সুযোগটা কাজে লাগাচ্ছে। আরে বাবা, যখন এখনো তো আইন তৈরি হয়নি, তাহলে এখন কোন আইনে চলছে? এখন ওয়াকফ বোর্ডের আইনে ওয়াকফ সম্পত্তি চলছে তো, তাহলে ওই আইনের মাধ্যমে যেগুলো ব্যাহত হয়েছে সেগুলো উদ্ধার করে নি, তাহলে তো বলতে পারবো যে তৃণমূল সত্যিকারের চাইছে। আসল ব্যাপারটা কি জানেন, ভাঙড়ে দেখছেন লড়াই হচ্ছে না, আরাবুল ইসলাম ভার্সেস শওকত মোল্লা, ওদের কি আদর্শের লড়াই? আদর্শের লড়াই না, ওদের মালের লড়াই, টাকার লড়াই। আরাবুল ইসলাম সাহেবরা, বা নাম এখন নিচ্ছি না, এতদিন ওখানে লুটপাট করে খেয়েছে, জেলে গিয়েছে আরাবুল, তারপরে অন্য নেতা এনটি মেরেছে, এনটি মেরে এখন লুটপাট করছে, আবার জেল থেকে বেরিয়ে ভাবছে সালা আমি যেখান থেকে খেতাম আমার খাওয়ার জায়গা বন্ধ। আর যে এখন নতুন ঢুকেছে বলছে এখানে ভালোই মধু আছে, ও বলছে আমার পুরাতন জায়গা ফিরিয়ে দেওয়া হোক, আর এ বলছে আমি জায়গা ছাড়বো না। এই রে তো গুতগুতি, এর বাইরে তো আর কিছু নয়। ওদের আদর্শ তো লড়াই নয় যে ভাঙড়ে একটা সুপার স্পেশালিটি হসপিটালের জন্য দাবি হোক, ভাঙড়ে মেডিকেল কলেজ করার কথা বলেছিলেন মমতা ব্যানার্জি, তার দাবি উঠুক, সে নিয়ে কথা বলে না। ভাঙড়ে আপনার দক্ষিণ 24 পরগনায় এত ফসল ওঠে, এত ফসল চাষ হয়, কিন্তু মাত্র 3 থেকে 5টা কোল্ড স্টোর আছে। এগুলো ভাঙড় সহ দক্ষিণ 24 পরগনায় বাড়ানো, এই নিয়ে ওরা কথা বলে না। ওরা গুতাগুতি করছে কেন? যে নিউ টাউন এরিয়া লাগোয়া এরিয়াতে প্রমোটিং করবে, বড় বড় শিল্পপতিরা এখানে বড় আবাসন তৈরি করবে, গরিবের কানে বন্দুক ধরে ভয় দেখিয়ে 20-25 হাজার টাকায় শতক হিসাবে সই করিয়ে ওটা 5 লাখ 7 লাখ টাকা শতকে বিক্রি করবে। এটা হাতছাড়া হয়ে যাচ্ছে, এই জন্য ওদের মারামারি।
ঠিক একটু যদি পিছিয়ে আসেন, আজকে তৃণমূল ওয়াকফ নিয়ে এত চিন্তিত কেন? ভাববার বিষয় নেই আপনাদের? তৃণমূল এত চিন্তিত কেন? তৃণমূল তো লুটে খাচ্ছে। তৃণমূল দেখছে আর লুটা যাবে না, এবার বিজেপি লুটবে। ব্যাপারটা এখানে যে আমি এতদিন এটা লুটে খাচ্ছি, এটা আর খেতে পারবো না, এবার আদানি আম্বানিদের মতো শিল্পপতিরা লুট করে নেবে, ওই জন্য ওদের বুকে ব্যথা উঠেছে। তাই তার আগে বুকে ব্যথা, তার ছাড়া কোনো বুকে ব্যথার কোনো কারণ নাই। আমি দায়িত্ব নিয়ে বলছি, এরা একটাই কারণে আপনার সাথে গলা মিলাচ্ছে বা আপনার মনে হচ্ছে আপনার হয়ে কথা বলছে। শুধুমাত্র এরা দেখতে পাচ্ছে যে আমরা যেটা যতটা লুটছে আর কিছুটা বাকি আছে সেটা অন্যজন কেন লুটবে, বাকিটা আমরা পুরোটাই নেব। এমন অনেক নেতা আছে পশ্চিমবাংলার বিধানসভার মধ্যে যারা কলকাতার রাজপথে দাঁড়িয়ে চিৎকার করছে, যারা বিভিন্ন জায়গায় বলছে ওয়াকফকে বাঁচাতে হবে, কেন্দ্র সরকার এই ওয়াকফের যে সংশোধনী এনেছে এটা মানবো না, যারা বলছে তাদের মধ্যে অনেকে আছে তারা ওয়াকফ সম্পত্তি লুট করে রেখে দিয়েছে। যে ওয়াকফ সম্পত্তি প্রায় 400 থেকে 500 কোটি টাকার প্রপার্টি তারা নিয়ে রেখেছে। তারা ওয়াকফের জন্য কি লড়াই করবে? তারা আপনার আমার জন্য লড়াই করছে না। তারা কি ভাবছে ওই 500 কোটি টাকার, তাও বল লোকেশন আমি এক্সাক্ট বলবো না, শুধু আপনাদেরকে বলে রাখছি, আগামী দিনে দরকার লাগলে হয়তো যে উদ্ধার করতে যাব প্রয়োজনে মানুষজনদেরকে নিয়ে। কুয়েস্ট মল আছে বাক্সার কাছে, জানেন তো? কুয়েস্ট মলের কাছাকাছি কোন এক তৃণমূলের বড় নেতা প্রায় 500 কোটি টাকার ওয়াকফ সম্পত্তি দখল করে রেখে দিয়েছে। সে কেন আজকে প্রতিবাদ করছে বলুন তো? যে কেন্দ্র সরকারের আইন মানছি না, মানবো না। ও বেটা দেখছে এই 400 কোটি টাকার সম্পত্তি কেন্দ্র সরকারের নতুন আইন আনলে আমি আর পারবো না, তখন শুভেন্দু অধিকারী ভোগ করবে। এই জন্যই তো ভাবছে, এই জন্যই তো প্রতিবাদ করছে ওরা। ওর এখনো সময় আছে। আপনাদের বলি, এই যে আইনের সংশোধনী এনেছে ও আইন টিকবে না। আমি এখানে বলে যাচ্ছি, বাবুল মহলে দাঁড়িয়ে এখানে বলে যাচ্ছে অঞ্চলে, ও কবে পার্লামেন্টে আসবে জানি না, তৃণমূল কি ওখানে করবে তাও জানি না, কি হবে পার্লামেন্টে তাও জানি না। আমি আপনাদের কথা বলে যাই, যদিও পার্লামেন্ট থেকে এরা ঘুষ ঘাস দিয়ে আইনকে পাস করায়, নওশাদ সিদ্দিকী আপনাদের জন্য ওই ওয়াকফ সম্পত্তি বাঁচানোর জন্য সর্বপ্রথম সুপ্রিম কোর্টে ছুটে যাবে মামলা করার জন্য। এটা আপনাদের বলে যাচ্ছি। আমি যতটুকু আইনটাকে পড়েছি, ওই আইনটা সুপ্রিম কোর্টে গেলেই স্টে হয়ে যাবে, অ্যামেন্ডমেন্টটা, সংশোধনীটা। ওখানে বলা হচ্ছে 5 বছরের যিনি প্র্যাকটিসিং ইসলাম তাকে সে ওয়াকফ করতে পারবে। এবার আপনি বলুন, এখানে 5 বছর ধরে কে প্র্যাকটিসিং ইসলাম মানে যে ইসলামকে অনুশীলন করছে, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, হারাম হালাল বেঁচে চলছে, 1 মাস রোজা রাখছে, মানে পুরো ইসলামিক তরিকাতে যারা চলছে। এবার আপনি বলুন, এখানে যারা আছেন আপনার ইচ্ছা গেছে আপনি ওয়াকফ করবেন, তো আপনি ফজরের নামাজ পড়েন কি পড়েন না এটা মোদির অফিসার জানতে পারবে না? মোদির অফিসারকে বলতে পারবে? বলেন এবার এখানে কত তাহলে বদমাইশি। আপনি 5 বছর ধরে ইসলাম প্র্যাকটিস করছেন কি করছেন না এটা সার্টিফিকেট যদি দেয়, তারপরে আপনি তাহলে কি নামাজ পড়ে পড়ে এখানে ডাক করতে হবে কপালে? এমন অনেক ব্যক্তি আছে যারা মানে বাল্যকাল থেকে নামাজ পড়ছে, আপনার নামাজ কাজা নাই, যাদের অনিচ্ছাকৃত ভাবে হয়তো দুটো একটা ওয়াক্ত কাজা গিয়েছে, এমন মানুষ আছে তো, কিন্তু তার দেখবেন কপালে দাগ নাই, তাহলে সে কি অফ করতে পারবে না? আচ্ছা, কে ফজরের নামাজ পড়ছে কি পড়ছে না, কে 1 মাস রোজা রাখছে কি রাখছে না, এটা তাহলে একটা করে মুসলমানের সাথে একটা করে অফিসার দিয়ে রাখতে হবে। এই ঠান্ডার সময় যার বাড়ি গেজার নাই ঠিকঠাক করে উজু করলো কি করলো না, হাতের এই এ পর্যন্ত গাঁট পর্যন্ত পানি দিয়ে ধুয়েছে কি ধোয়নি, এই এ পর্যন্ত পায়ে টাঙ্গু পর্যন্ত পানি দিয়েছে কি দেয়নি, এগুলো তো দেখতে হবে। আরে প্র্যাকটিসিং ইসলাম মানে কি? ওখানে একটা পয়েন্ট দিয়েছে যে 5 বছর কম করে 5 বছর প্র্যাকটিসিং ইসলাম হতে হবে, নাহলে সে পারবে না। এটা বলুন সম্ভব কি? আমি বলে যাচ্ছি আপনাদের, কিন্তু লক্ষ্যটা হচ্ছে কিছুই নয়, লক্ষ্য একদম স্পষ্ট। এই যে সম্পত্তিগুলোকে নেবে, নিয়ে পুঁজিপতিদের হাতে দিয়ে দেবে, তারা এখানে গেলে বিজনেস করবে। এটা আজকে হচ্ছে,
গতকালকে হয়েছিল কি, জল জমি জঙ্গলের যে স্বাভাবিক অধিকার আদিবাসীদের, সেটাকে ওরা কেড়েছে, ওটা নিয়ে অপারেটরদের হাতে তুলে দিচ্ছে। আজকে আপনার ওয়াকফ নেবে, কালকে মন্দিরের দেবত্ব সম্পত্তি নেবে, পরশুদিন বলবে যত ট্রাস্টের সম্পত্তি আছে সব সরকারের হয়ে যাবে। খ্রিস্টানদের মিশনারি থেকে শুরু করে যে সমস্ত সম্পত্তি এনজিও যা আছে সোসাইটি সব ওরা নিয়ে শিল্পপতিদের হাতে তুলে দিবে। আর একটা ভুল ধারণায় কাটিয়ে আমি এখানে বক্তব্য শেষ করব। বলা হচ্ছে এত সম্পত্তি ওয়াকফ বোর্ডের, ঘোড়ার ডিম। আমি কি বললাম? ঘোড়ার ডিম। বলছেন এত সম্পত্তি ঘোড়ার ডিম, আর কিছু না। তামিলনাড়ু, আন্ধ্রপ্রদেশে দুটো মন্দিরের যা সম্পত্তি, ওয়াকফ বোর্ডের অত সম্পত্তি না। কি বলছি বুঝতে পারছেন না? একটা ভুল বার্তা সমাজে ছড়িয়ে হিন্দু মুসলমানের মধ্যে একটা হিংসা ছড়াতে চাইছে। হিন্দু মুসলমানের মধ্যে হিংসা ছড়ালেই ওরা কামিয়াব হবে। তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশের দুটো মন্দিরে এত সম্পত্তি বলে কি আমার ফেটে যাচ্ছে নাকি? আরে হিন্দু সমাজের পূর্বপুরুষেরা মন্দিরে দিয়েছে, দেবে, তাদের ইচ্ছা সেটা। আপনার এখানে মন্দির থাকলে দেখবেন অনেকে সম্পত্তি উৎসর্গ করে, দেবদেবীর নামে দেয় না, ভগবানের নামে দেয় না, কালী ঠাকুরের নামে দেয় না। দুর্গা উৎসব কমিটিকে দেখবেন মানুষ জায়গা দিয়েছে, কারণ তারা এটা বিশ্বাস যেখানে দুর্গা উৎসব হলে যে পুণ্যটা হবে সে পরবর্তী জীবনে সে পাবে। তো ওই মন্দির দুটোকে এরকম ভাবে সম্পদ বেড়েছে। ভুল বার্তা দেওয়া হচ্ছে যে যা সম্পত্তি আছে ইন্ডিয়ান আর্মি, রেলের পরে নাকি ওয়াকফ বোর্ডের সম্পত্তি। আমি এগুলোকে বিশ্বাস করতে পারছি না ভাই। শুধু বাজার গরম করার জন্য আমাদের মতো বক্তারা, আমি হয়তো বলেছি কোনো সময় না জেনে, আমি হয়তো বলেছি, আমি স্বীকার করছি, যখন জানছি এটাকে রেকটিফাই করছি। তাহলে আমাদের উচিত হবে যে বিরোধিতা হচ্ছে সঠিক লক্ষ্য উদ্দেশ্য যেন ঠিক থাকে। বিরোধিতার নামে শাসককে অক্সিজেন দেবে, বিরোধিতার নামে তৃণমূলের হয়ে দালালি হবে, এটাও কিন্তু মেনে নেওয়া যাবে না। আপনাদের বলবো, এই ওয়াকফ নিয়ে আমাদের মানুষের মধ্যে বিভেদ ছড়ানোর চেষ্টা যারা করছে তাদেরকে চিহ্নিত করতে হবে। আর ওয়াকফ নিয়ে যদি কেউ কোনোদিন কোনো কথা বলে, আপনি কি বলবেন সরাসরি? তো নওশাদ ভাইজান এসেছিল কোন প্রাইমারি স্কুলটা, রাজনগর প্রাইমারি স্কুল মাঠে এসে বলে গিয়েছে, ওয়াকফ নিয়ে যদি কেউ ডিবেট অর্থাৎ বিতর্কে করতে চায়, নওশাদ ভাইজান প্রস্তুত আছে, চলো কলকাতায় একটা টাইম হোক, তোমাদের বড় নেতাকে বসো আর নওশাদ ভাইজান আমাদের ছোট নেতা বসবে, বসে আর তোমরা ডিবেট করবে আর আমরা লাইভ করবো। এটা বলতে পারবেন তো? বলতে পারবেন তো? আপনারা বিতর্কে জড়াবেন না। যে আপনার সাথে বিতর্ক করছে সেই ভাইও কিন্তু জানে না আসল কাহিনীটা কি, আসল ফ্যাক্ট কি সেটা জানে না, আপনাদের সাথে কিন্তু বিতর্কে জড়িয়ে দেবে। তাই আপনাদের বলবো, তবে আমি একটা কথা বলছি, একদম শেষ করে দিয়েছি বিষয়টা। আপনি যদি আশা করেন আপনার ওয়াকফ হাতছাড়া হয়ে যাচ্ছে, আপনার পাশে আমার হিন্দু ভাই দাঁড়িয়ে ওয়াকফের জন্য গলা মিলা চিৎকার করুক, তাহলে আমি আপনাদের বলবো আপনাকে আগে চিৎকার করতে হবে ওই এসটি এসসি কোটাতে নন এসটি এসসিরা কেন চাকরি করছে, এটা আপনাকে চিৎকার করতে হবে। আপনি ভাবছেন ওটা ওবিসি, ওটা দলিত ভাইদের সমস্যা, ওরা বুঝে নেবে, আপনি চুপ করে আছেন। আজকে এমন আছে তো এসটি এসসি কোটাতে শিডিউল ট্রাইব, শিডিউল কাস্ট যারা আছে, সেই কোটাতে মুসলমানরা আর উচ্চ বর্ণের ছেলেরা চাকরি করছে। কেন করবে ভাই? ওটা তো নির্দিষ্ট করে দলিত ভাইদের জন্য আছে, আদিবাসী ভাইদের জন্য। ওই কোটাতে দলিত ভাই আদিবাসী ভাই চাকরি পাওয়ার কথা, কিন্তু ওই কোটাতে আমরা কি দেখছি, মুসলমানেরও নাম আছে আর চক্রবর্তী, চ্যাটার্জি, ব্যানার্জিরও নাম আছে, উচ্চ বর্ণের মানুষের নাম আছে। ওই সময় আপনি তো প্রতিবাদ করেননি, আপনি কি করে আজকে আশা করবেন ওয়াকফ নিয়ে ভাই আমার হিন্দু ভাই আদিবাসী ভাই আমার পাশে থাকুক, আমরা প্রতিবাদ করব? আমি কি বলছি বুঝতে পারছেন কি আপনারা? আমার বলার বক্তব্য এটাই, সমাজে আদিবাসী, দলিত, হিন্দু, মুসলমান নির্বিশেষে তার সাথে যখন অন্যায় হবে আপনাকে ঝাঁপিয়ে পড়তে হবে, তাহলে আপনার অন্যায় উনি অন্যজন ঝাঁপিয়ে পড়বে, আশাটা আমরা করতে পারি। আজকে আদিবাসীদেরকে জল জমি জঙ্গল থেকে উচ্ছেদ করে দেওয়ার পরিকল্পনা হচ্ছে। 2023 সালে একটা বন রক্ষা আইনকে অ্যামেন্ডমেন্ট সংশোধনী করে আদিবাসীদের কাছ থেকে ক্ষমতা কেড়ে নিচ্ছে জঙ্গলের। আপনি যদি চুপ করে বসে থাকেন, আপনার ওয়াকফ নিয়ে নিলে ও আদিবাসী আপনার হয়ে কথা বলবে? কেন বলবে ভাই? তাহলে আপনার কাজ কি হবে?
আদিবাসীদের যে জল জমি জঙ্গলের যে অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে কেন্দ্রের বিজেপি সরকার, তার বিরুদ্ধে আদিবাসীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন তৈরি করতে হবে। তাহলেই তো আপনার পাশে এসে আপনার রক্ষাবের জন্য আওয়াজ তুলবে। আমার বলার বক্তব্য এটাই, সমাজে ঘটে চলা প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে। দুর্ভাগ্যের বিষয়, আমরা অন্যায়কারীকে দেখে প্রতিবাদ করি। দুর্ভাগ্যের বিষয়, কে অন্যায় করছে দেখে প্রতিবাদ করি। যদি দেখি আমার জাত ভাই, চাই হিন্দু হোক, চাই মুসলমান হোক, চাই আদিবাসী হোক, চাই খ্রিস্টান হোক, তখন আমার অন্যায়ের প্রতিবাদের স্বরটা একটু হালকা হয়ে যায়, হয় না ভাই? এখানেই তো আমরা শেষ। ও দেখছে হিন্দু প্রতি ভুল করে ফেলেছে, চুপ কর চুপ কর চুপ কর। দেখছে মুসলমান ভুল করে ফেলেছে, চুপ কর চুপ কর, চেপে দেওয়ার চেষ্টা কর। আরে অন্যায়কে অন্যায় হিসাবেই দেখা হোক, তার ধর্মীয় পরিচয় দেখতে গিয়েই তো সর্বনাশ হচ্ছে। তার ধর্মীয় পরিচয় দেখতে গিয়ে সর্বনাশ হচ্ছে। তাই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে কে অন্যায় করলো তার থেকে বড় কথা, যার যে অন্যায় যার উপরে হচ্ছে তার পাশে থাকতে হবে। কোন জাত, কোন ধর্ম, কোন বর্ণ, কোন গোত্র সে দেখার দরকার নাই। নির্যাতিত আর্জি করে নির্যাতিতা যাকে খুন করলো, ধর্ষণ করলো, সে আর্জি করে মেডিকেলে কোন ধর্মের মানুষ এসে চিকিৎসা পরিষেবা নেবে তার কথা ভেবে কিন্তু সে প্রতিবাদ করেনি। সে মানুষ এসে চিকিৎসা পরিষেবা নেবে নিচ্ছে, তার সাথে অন্যায় হচ্ছে, ঠিকঠাক পরিষেবা পাচ্ছে না, তার প্রতিবাদ করেছিল। তাই আজকে আমাদেরকেও এই নির্যাতিতা তিলোত্তমার অভয়ার ধর্ম দেখলে হবে না। অভয়া আপনার আমার হয়ে কথা বলেছে, আমাদেরকেও অভয়ার হয়ে কথা বলতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঐক্যের সাথে বসবাস করবেন, সম্প্রীতির সাথে